ক্লাস 9 নিরুদ্দেশ গল্পের কিছু অংশ আমরা এর আগের দিন পড়েছি। আজকে আমরা তার পরের অংশটা পড়ব। পূর্বের অংশ কি পড়েছি সেটা হয়তো তোমাদের নিশ্চয় মনে আছে। খবরের কাগজে যে বিজ্ঞাপন বেরিয়েছে সেই বিজ্ঞাপনে ঘটনা কেন্দ্র করেই আমাদের আগের পাঠ এগিয়েছে। আমরা লক্ষ্য করেছি যে একটি ছেলে তার কিভাবে মা বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় এবং সোমেশের কথা অনুসারে কিভাবে তার পরবর্তীটা ঘটে। এরপর আমরা তার পরের অংশটা পড়ব। দেখো পেজ নাম্বার 64। পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায়। তাহলে পুরনো একটি কাহিনীর কথা এখানে বলা হচ্ছে, যেটি নিরুদ্দেশ সম্পর্কিত, সেটি যেন একটি ইতিহাস, সেটি একটি কাহিনী নয়। মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। তাহলে আজকে যে নিরুদ্দেশের কাহিনী বা গল্প আমরা পড়ছি, বিজ্ঞাপন পড়ছি, সেই বিজ্ঞাপনের কাহিনীর সাথে বিজ্ঞাপনের সাথে এই বিজ্ঞাপনের কাহিনী অনেক কিন্তু পার্থক্য রয়েছে। এই বিজ্ঞাপনের কাহিনী দিনের পর দিন পড়লে একটা বাস্তব চিত্র ফুটে উঠবে। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসার জন্য। অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। তাহলে প্রথমে একটা আবেদন ছিল ছেলের কাছে ফিরে আসার জন্য, তারপর ধীরে ধীরে সেটা কাতর অনুরোধে এসে দাঁড়িয়েছে। সেটা সেই পত্রিকা না পড়লে বোঝা যাবে না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। তাহলে আস্তে আস্তে যত দিন এগিয়ে যেতে লাগলো, সেই অনুরোধ যেন আস্তে আস্তে খবরের কাগজ পাতায় মিলিয়ে যেতে লাগলো। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত, তবু ধীর ও শান্ত। শোভন, ফিরে এসো, তোমার মা শয্যাগত, তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? তাহলে ছেলে মা বাবাকে ছেড়ে চলে গেছে। মা এত অনুরোধ করার পর ছেলে কোন রকম কর্ণগোচর হয়নি। এবার বাবা আবার অনুরোধ করতে লেগেছে কিছু আশা নিয়ে, যে হয়তো ছেলে নিশ্চয়ই তার কথা শুনবে। বিজ্ঞাপন তারপরেও থামলো না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। তাহলে ক্রমশ তার গলার স্বর আরো গম্ভীর হয়ে যাচ্ছে এবং তার গলার মধ্যে একটা অস্ফুষ্ট আর্তনাদ ফুটে উঠছে। কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে, শুধু পিতাকে নিজেকে সামলানোর আর ক্ষমতা নাই। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে? এসো, আর আমাদের দুঃখ দিও না। তাহলে সেই গম্ভীর স্বর, সেই রাগান্বিত স্বর আর নেই। এবার এসেছে যেন কাতর একটি আর্তনাদ শোভনের কাছে, যে শোভন, আমরা রীতিমতো কষ্টের দিন কাটাচ্ছি, তুমি ফিরে এসো, আমাদের আর দুঃখ দিও না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল। তারপর একেবারে গেল বদলে। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নাই, সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র। এই ধরনের একটি চেহারা, এই বয়সের একটি ছেলে, আজ 1 বছর তার কোনো সন্ধান নেই। সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।
পুরস্কার পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। দোহারা ছিপছিপে একটি বছর 16-17 ছেলে, পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল, জীবিত না মৃত এইটুকু সন্ধান যদি কেউ দিতে পারে তাহলেও পুরস্কার পাওয়া যাবে। তাহলে একটা হাহাকার আসছে, একটা নিঃসঙ্গতার জীবন আসছে, বারবার অনুরোধ আসছে। পুরস্কারের পরিমাণ। সোমেশ চুপ করিল খানিকক্ষণের জন্য। জলের ছাটে সার্সির কাঁচ একবারে ঝাপসা হয়ে গিয়েছে। ঘরের ভিতর ঠান্ডা মনে হইতেছে, একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে ভালো হয়। বলিলাম, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান, আসল ব্যাপার কিছু জানো নাকি? জানি, শোভনকে আমি জানিতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বসে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটা তার কাছে একান্ত সহজ। ছুতোটা যা হোক একটা কিছু হলেই হলো। পৃথিবীতে দু একটা লোক আছে জন্ম থেকে একবারে নির্লিপ্ত মন নিয়ে। আমরা ঠিক কঠিন হৃদয় নয়, তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজে বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি। কোনোদিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো গিয়েছিল ভুলে। বাড়ির বাইরে সে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, আর ভিতরে সে পেয়েছে মুক্তির স্বাদ। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটা ছোট্ট সংসারের আদরের ছেলে হিসাবে শুধু ভাবতে পারেনি। তাহলে এখানে একটা কথা বলছে, কিছু মানুষ হয় যারা ঘরের চার গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে পছন্দ করে না, তারা মুক্ত হতে চায়, মুক্তি পেতে চায়। সেই মুক্তিরই একটা উদাহরণ হলো এই শোভন। সে চেয়েছিল মুক্ত বাতাসে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে, তাই সমস্ত বাধা গণ্ডি পেরিয়ে সে বেরিয়ে এসেছে। আর এই যে বিজ্ঞাপনগুলো সে যে দেখতে পাচ্ছে না তা নয়, দেখলেও তার মনে সেগুলো রেখাপাত করেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেউ বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণ ভাবে। যখন দেখছিস তার মনে হয়েছে যেন তারা বাবা মা ঠিক আছে এতক্ষণ, কিন্তু যখন বিজ্ঞাপনটা হঠাৎ বন্ধ হয়ে গেল তার মন কিন্তু তখন বিচলিত হয়ে উঠেছিল। ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন এক ভয়ঙ্কর দুর্ঘটনার সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে তোমার বুঝি আর দেখা হলো না, তিনি শুধু তোমার নামই করছেন এখনো। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। প্রায় 2 বৎসর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতি খানিকটা পরিচয় পাবে, তার কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়। সম্পন্ন বললেও তার ঠিক বর্ণনা করা হয় না। তার প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভিতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। শোভন তার একমাত্র উত্তরাধিকারী, তারপরে প্রচুর সম্পত্তির মালিক শোভন। সোমেশ একটু থামতেই আমি বললাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। সোমেশ একটু হাসিয়া উত্তর দিয়া বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে। 2 বছর সে অনেকখানি পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি। তাহলে শোভন এই 2 বছরে অনেকটা পরিবর্তন হয়েছে। শোভনের ক্ষেত্রে কিছু নিশ্চয়ই পরিবর্তন হয়েছে, কিন্তু তা বলে যে তার পুরনো কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা পরিবর্তন তার দেহে হয়নি। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তার বাড়িতে ঢুকেছিল। প্রথমে তাকে বাধা দিলেন তার পুরনো নায়েব মশাই। তাহলে আটকালেন তার নায়েব মশাই, আটকে জিজ্ঞেস করলেন, কাকে চান? শোভন হেসে বললে, কাউকে না, বাড়িতে যেতে চাই।
নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটি স্মিত হাসতে বললেন, ও কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বসুন, বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বলে, সে কি হয়েছে নায়েব মশাই? না না, কিছুই হয়নি। মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল। নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন তখন তবু বললে, কিন্তু ভেতরে গেলে তো হয়। নায়েব মশাই একটু কঠিন স্বরে বলে, না হয় না, আপনি আমার সঙ্গে আসুন। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে গিয়ে উঠল। 2 বছর সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, নতুন 2টি লোক সেখানে বসে খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে দিয়ে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভিতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাই এর গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। তাহলে সেই যখন এসে ঢুকতে চাইছে তখন এরা আটকে দিয়েছে, কিন্তু তার মধ্যে তার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো যেন সোমেশ একটু অবাঞ্ছিত লাগছে, সোমেশের কাছে একটু যেন অপরিচিত লাগছে, সে যেন একটু বেশ উত্তেজিত হয়ে পড়ছে। খাজাঞ্চি মশাই নাকের উপর চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ও ইনি আজই এসেছেন বুঝি? হ্যাঁ, এই মাত্র। শোভন এবার অধীরভাবে বলে উঠল, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারে সবকটা দৃষ্টি তার উপর অদ্ভুতভাবে নিবদ্ধ। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার সামনে সামান্য একটু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল ভালো হবে না কিছু। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। সে বিস্মিত ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সকলে নীরব। আমি শোভন, বুঝতে পারছেন না? আমি শোভন। নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে আসছে একটু। নায়েব মশাই বললেন, চেনে নাকি? শোভন বিস্মিত কণ্ঠে বললেন, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে, আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। চুলগুলি মুঠি করে ধরে বসে পড়ল। নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরো দুজনের সঙ্গে ছিল, মায় জরুল পর্যন্ত। আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে। আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখল, সকলের দৃষ্টিতে অবিশ্বাস। কাতরভাবে বলল, একবার শুধু আমি আমার মা বাবার সাথে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমি শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হেসে পারলে না। কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরে বিদ্যুৎ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে, অপঘাতে। নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সঙ্গে উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজ আমাদের বিজ্ঞাপন থেকে আমাদের সব জানিয়েছেন। হাসপাতালে আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তার বর্ণনা আমাদের সঙ্গে মিলে গেছে। সুমন এখন কি করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য হতে পারে, সাহিত্যের উপমা পড়ে কখনো তার মনে হয়নি। তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। তার বাবা যখন এলো, যেন একটা ভাঙা ছড়া গাছ মনে হচ্ছে, দুঃখে কষ্টে বেদনায়। সকালে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা কিছু বুঝে যখন তার পিছু নিলে, তখন
তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ালেন। সে মুখে বেদনাময় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। বাবা, আমায় চিনতে পারছো? বৃদ্ধ স্খলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। প্রবল ভাবাবেগ তার বার্ধক্যের শিথিল মুখকে বিকৃত করে দিয়েছে। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না, কেউ নয়। সেই সেবাকার মতো এই নিয়ে 3 বার হলো। একজন কর্মচারী বললে, আমরা আসতে দিইনি। হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। শোভন স্তব্ধভাবে দাঁড়িয়ে রইল। নায়েব মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পাননি। কখন যে আবার বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই। মানে সে সম্পূর্ণ যেন আনএক্সপেক্টেড সব থিঙ্কিং গুলো হচ্ছে, আনএক্সপেক্টেড বিহেভ গুলো হচ্ছে ওর সাথে। সে বুঝে উঠতে পারছে না যে তার নিজের বাড়িতে তাকে কেন চিনতে পারছে না। আচ্ছন্নতা তার কাটলো খানিক বাদে। ভেতর বাড়ির থেকে একজন কর্মচারী নায়েব মশাই এসে কি বলছে, নায়েব মশাইকে এসে কি বলছে, নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। না, এইবার বোঝা যাচ্ছে। নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট, কণ্ঠস্বরে তার মিনতি। শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুমূর্ষু, ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি। তিনিও এখন তাকে দেখবার আশা করে আছেন। সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পারছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষু নিষ্পৃহ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেওয়ার জন্য জমিদার নিজে তার কাতর অনুরোধ জানিয়েছেন। এতে তার কোনো ক্ষতি নেই। নায়েব নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন। তাহলে আজ নিজের শোভন হয়েও টাকার বিনিময়ে শোভনের অভিনয় করার জন্য তাকে বলা হচ্ছে। নিজের মায়ের কাছে তার নিজের ছেলে অভিনয় করতে যাবে টাকার বিনিময়ে। এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন। সোমেশ চুপ করিল। খানিকক্ষণ বাইরে বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আমি অবশেষে বলিলাম, সোমেশ, তোমার কানের কাছে একটা জরুল আছে। সোমেশ হাসিয়া বলিল, সেই জন্যই গল্প বানানো সহজ হলো। কিন্তু কেন বলা যায় না, শীতের বাদলের এই শীতল প্রায়ানন্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না। বুঝলে, নিরুদ্দেশ সম্পর্কে আমরা পড়লাম। কিছু প্রশ্ন আমি তোমাদের দিতে চাই, তোমরা সেগুলো দাগ দিয়ে নাও। প্রথমত, তোমাদের যে শর্ট প্রশ্নগুলো আছে, শর্ট প্রশ্নগুলো খুব বেশি নেই, তোমরা সবকটা শর্ট প্রশ্নই তোমরা করবে। আমি কিছু 3 নম্বর আর কিছু 5 নম্বরের দাগ দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দাগ দিয়ে নাও। 3 নম্বর প্রশ্ন দেখো, নিরুদ্দেশের বিজ্ঞাপন সম্বন্ধে লেখকের ধারণা কি ধরনের ছিল? নিরুদ্দেশের বিজ্ঞাপন সম্বন্ধে লেখকের ধারণা কি ধরনের ছিল, সেই কারণে তিনি কি করেন, এই একটা। সোমেশের গল্পের ধরন কি ছিল, গল্পে বিজ্ঞাপনের ধারাবাহিকতা কিভাবে ইতিহাস রচনা করেছিল, এটা করবে। বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল, কোন বিজ্ঞাপনের কথা এখানে বলা হয়েছে, এই হতাশ ও হাহাকার ভরা বিজ্ঞাপনের বর্ণনা উদ্ধৃতি সহ লেখো, এটা করবে। শোভন কতদিন বাদে ঘরে ফেরে, সেখানে কোন ঘটনা শোভনের আশঙ্কার বাইরে ছিল, সেটা করবে। শোভনের বাড়িতে প্রবেশের পর কি অভিজ্ঞতা হয়েছিল, সেখানে শেষ পর্যন্ত সকলে নীরব ছিল কেন, এটা করবে। হঠাৎ শোভনের কাছে কোন ব্যাপারটা ভয়ঙ্কর স্পষ্ট হয়ে ওঠে, শেষ পর্যন্ত নায়েব মশাই তাকে কি বললেন, এটা করবে। শোভনকে তার মৃত্যু সংবাদ কে শোনালো, শোভন কিভাবে সেই কথা শোনে, এটা করবে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। মৃত্যু পথযাত্রী বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে বলতে কাকে অনুরোধ জানানো হয়েছে, অনুরোধ কি ছিল তা বুঝিয়ে দাও, এটা করবে।
এটা গেল 3 নম্বরে। 5 নম্বরে কিছু দিচ্ছি, নিরুদ্দেশ গল্পে লেখক কমেডি আর ট্র্যাজেডির আশ্চর্য সম্মিলন ঘটিয়েছেন, ব্যাখ্যা করো। এটা সোমেশের চরিত্র, অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো তো, এই সম্পর্কে কথকের মনোভাব ব্যাখ্যা করো, এটা করবে। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই ইতিহাসের বিস্তারিত পরিচয় দাও, এটা করবে। এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, ট্র্যাজেডির পরিচয় দাও, এটা করবে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস, এই ইতিহাসের পরিচয় দাও, এটা করবে। এই কটা প্রশ্ন তোমরা তৈরি করবে ভবিষ্যতের জন্য, পরীক্ষার জন্য। ভালো থাকবে সবাই। আজ এই পর্যন্ত, আবার ইনশাল্লাহ অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আমরা আবার ক্লাসের মধ্যে আসবো। মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো সবাই।